এটা মেনে নিয়ে আমরা নগর করি, কিন্তু মাঝে মাঝে আমরা কতগুলো খেদকতা বলি। যেমন কর্পোরেশন বলবেন কি এটা আমাদের একটা পরিবার। জাপানিরা এই মিথ্যা তৈরি করেছে। আসলে পরিবারের মূলনীতি কি? পরিবারের মূলনীতি হচ্ছে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক কি, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, এটার নাম, আর ভালো শব্দ আমি পাচ্ছি না, এটার নাম প্রেম, প্রীতি, ভালোবাসা। কিন্তু নগরের সম্পর্ক ঠিক ওই অর্ধেক শুধু প্রেম প্রীতি, বাকিটা কিন্তু আমরা যার যার স্বার্থে আলাদা থাকি, আমরা পরস্পরের স্বার্থ সাধন করি। যেমন সকালবেলা শামসুর রহমান সাহেবের একটা বিখ্যাত কবিতা আছে, পায়ের শব্দ শুনেই বলে দিতে পারি হকার না গোয়ালা, শালিক না চড়ুই। যে যার স্বার্থে আমার কাছে আসে, হকার আমাকে পত্রিকা দিতে আসে তার নিজের স্বার্থে, এবং আমার স্বার্থ সাধিত হয়, এইটা হচ্ছে সহযোগিতা। তো সেই হিসেবে নগরে আমরা গরিব ধনী সব ধরনের মানুষ আছি, কিন্তু এটা আমরা বাড়ানো আমাদের কর্তব্য না কমানো আমাদের কর্তব্য, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এই জন্য নগর একটা পরস্পর বিরোধী কথা। এটা আমাদের বিরোধিতাকে, পরস্পরের স্বার্থকে সাধন করার জন্য যদি সহায়তা করে, তাহলে নগর তার উদ্দেশ্য সফল করেছে। তো আমার বিশ্বাস ঢাকায় আমরা দুটো নগর আছে, দক্ষিণ নগরের প্রশাসকও দেখা যাচ্ছে। আমরা যদি এইটা বুঝতে পারি, ঢাকা শহরে একটা নগরের প্রশংসা করতে হয় আমার, আর একটা নিন্দাও করতে হয়। প্রশংসা হচ্ছে কি, নগরের যত নাম ফলক আছে সবগুলো বাংলায় লিখেছেন, তারপরে নিচে ইংরেজিতে লিখেছেন। এমনকি মেট্রো রেলও সেটা অনুসরণ করেছে, সরকারি কাজে সেটাই হয় সবুজ নাম ফলকগুলিতে। কিন্তু আমাদের যেটাকে নাগরিক সমাজ বলছি আমরা, সেটা সেই নামের অপমান। তারা কিন্তু শুধু ইংরেজি লেখেন। যে বাংলাদেশে একটা রাষ্ট্র হয়েছে, এখানে মুক্তিযুদ্ধ বলে একটা ঘটনা ঘটেছে, সেটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রচনার যে কোনো স্বপ্নই ব্যর্থ হতে বাধ্য। 5ই আগস্টের পরিবর্তন আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। আবারও একই যুগ চলছে কিনা আপনারা বিচার করবেন। যদি সে তার উদ্দেশ্য সাধন করতে চায়, তাকে বলতে হবে যে 1971-এর যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে অঙ্গীকার করেই তাকে নিজের স্বার্থ সাধন করতে হবে, সেটাকে বিয়োগ করে নয়। অনেকের মধ্যে এই দ্বিধা দেখা দিচ্ছে। সেইটাকে বক্তৃতা পত্রিকা এসে আমি সেটা থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছে আমরা কিছুতেই আর 5ই আগস্টের আগের জামানায় ফিরে যেতে চাই না। সেটাই তো সত্যি হয়। আমাদের যে গণভোট হচ্ছে, যে 5ই আগস্টে আমরা যা করেছি, যে আমাদের যেটাকে আমরা বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন বলি, তার অঙ্গীকারকে আমরা অঙ্গীকার করছি না করছি না, এই প্রশ্ন আমাদের যুগের সামনে চলে আছে। সেটা শুধু রেফারেন্ডামের মাধ্যমে নয়, এটা দরকার হলে প্লেবিসাইড দিতে হবে। দুইটার মধ্যে আইনগত পার্থক্য আছে। এই জন্য ভবিষ্যৎ আমাদের সামনে রয়েছে। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করবে, গ্রামেও হোক শহরেও হোক। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্য বিশ্বে আছে, কিন্তু আমাদের নাগরিক সমাজকে যদি আমরা সেই কল্পনা করি, পরিবারের আদল মনে করি, অর্ধেক পরিবার, পুরোপুরি পরিবার না, তাহলে আমাদের সেটা অঙ্গীকার করতে হবে। কিন্তু নগর সমাজ মানেই হচ্ছে পরস্পর বিরোধী, বিভিন্ন স্বার্থের লোক আমরা আছি। আমি এটা উদাহরণ দিচ্ছি এই জন্য, দেখেন বাংলা ভাষার নাম করেই কিন্তু 1952 সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সনের মুক্তি সংগ্রাম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে বাংলা ভাষা অপান্তে হয়ে গেল কেন? আমি কিন্তু বাংলা কথা বাংলার জন্য বলছি না, মাতৃভাষায় যদি আপনি শিক্ষা বিস্তার না করেন, তাহলে ঢাকা শহরে কতজন লোক নাম লিখতে পারে, কতজন লোক পত্রিকা পড়তে পারে, কতজন লোক বই পড়তে পারে, এটা হিসাব করেন আপনি। তাহলে এটা আমরা বলি এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা কার দায়িত্ব? দেশের শিক্ষার বিস্তার যদি আপনি করতে চান, আপনি ইংরেজি মাধ্যম শিক্ষা দিয়ে এই পর্যন্ত ভারতেও দেখা যায় 4 থেকে 5 জন লোক স্বাক্ষর, অর্থাৎ 95 লোককে অস্বাক্ষর রেখে আপনি বিশ্বজয় করবেন, সেই স্বপ্ন অলিক। এই জন্য আমি যে নগর থেকে একটাই শিক্ষা নিব, যে অন্তত তারা বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করেছে। এবং নগরের আরো 2-একটা কাজ আমি লক্ষ্য করেছি। আমাদের যারা গুণী লোক, কাজী নজরুল ইসলাম, যখন কাজী নজরুল ইসলামকে যে আমরা চিনি না, তার প্রমাণ কি? লিখতে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এটা আমাদের মুখে একটি চপেটাঘাত করেছে, ওনাকে বলে দিতে হবে জাতীয় কবি। তো বেগম রোকেয়ার নামে স্মরণী আছে, কাজী নজরুল ইসলামের নামে স্মরণী আছে, জসিমউদ্দিনের নামে আছে। আমি মোহাম্মদ এজাজকে আবারও অভিনন্দন জানাই, সুযোগ পেয়ে যাই, যে তিনি আমাদের দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ। আমার মতে, আপনারা একমত হবেন আর না হন, মুক্তিযুদ্ধের পরে যত চিন্তাবিদের সবচেয়ে বড় চিন্তাবিদ হচ্ছে আহমদ সালাহ। কবি, কথাকার এবং চিন্তাবিদ।
এবং মুক্তিযোদ্ধা যদি বা আপনার তাকে সার্টিফিকেট না দেন, তার নামে তিনি একটা সরণি করেছেন মিরপুরের উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত। সেটার জন্য বহু লড়াই করতে হয়েছে। উনি মনীষী এবং জ্ঞানী এবং গুণী লোকদের যদি আপনি শুধুমাত্র গণবুদ্ধিজীবী উপাধি দিয়ে নষ্ট করেন, খানিকটা প্রকাশনা সংস্থা গড়ে উঠেছিল, যেটা পরবর্তীকালে মুক্তধারা নামে বিখ্যাত হয়েছে। চিত্তরঞ্জন সাহা ছিলেন ওই প্রকাশকের মালিক, তিনি এটা বই বের করেছিলেন। আমি যতটুকু জানি